রুশ মুসলিমদের প্রশংসায় ভাসালেন প্রেসিডেন্ট পুতিন, জানালেন কৃতজ্ঞতা। কিন্তু কেন? কি অবদান রেখেছে রাশিয়ার মুসলমানরা? রমজানের আগে পবিত্র আল-আকসা মসজিদ নিয়ে নয়া ষড়যন্ত্র ইসরায়েলের। এবারও কি তরুণদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে? ভারতে প্রায় 4 দিন ধরে টানেলে আটকা 8 শ্রমিক, তাদেরকে কি জীবিত উদ্ধার করতে পারবে? কি বলছে উদ্ধারকর্মীরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। পশ্চিমা বিশ্বে যখন চলছে একের পর এক মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড, তখন নিজ দেশের মুসলিমদের প্রশংসায় ভাসালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার মুসলিম নাগরিকদের অধিকার নিশ্চিতের প্রশ্নেও জোরালো অবস্থানের কথাও জানান তিনি। কিন্তু কেন রুশ মুসলিম জনগোষ্ঠীর পাশাপাশি গোটা বিশ্বের মুসলমানদের অধিকারের প্রশ্নে সরব পুতিন? কি করেছে মুসলিমরা রাশিয়ার জন্য? হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সারা বিশ্বে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে চলমান ইসলাম বিদ্বেষের ঘোরতর বিরোধী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজ দেশের মুসলিম নাগরিকদের অধিকার নিশ্চিতের প্রশ্নেও জোরালো অবস্থান তার। এর সুফলও পেয়েছেন তিনি। ইউক্রেন যুদ্ধে তার পাশে থেকেছে রুশ মুসলিমরা। সার্বিক প্রেক্ষাপটে নিজ দেশের মুসলিম জনগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ও তাদের সমর্থন ধরে রাখতে রাশিয়ার গ্র্যান্ড মুফতি তালগাত তাজউদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন পুতিন। বুধবার তাজউদ্দিনের সাথে সাক্ষাৎ করে রুশ মুসলিমদের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। পুতিন বলেন, বৈচিত্র্যময় রাশিয়ার ঐক্য ধরে রাখতে মুসলিম জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আন্তর্জাতি ও আন্তধর্মীয় এই জাতীয় ঐক্যের জোরেই কার্যকরভাবে দেশি বিদেশি হুমকি ও বিপদ মোকাবেলা করতে পারছে রাশিয়া। মুসলিম জনগোষ্ঠী ও তাদের প্রতিনিধিরা আমাদের জাতীয় ঐক্য ও সম্মিলিত সংহতি ধরে রাখতে ব্যাপক ভূমিকা রাখছে। সেই শক্তিতেই আমরা দেশের বিরুদ্ধে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হুমকি আর বিপদ কার্যকরভাবে ঠেকিয়ে দিতে পারছি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। পুতিন আরও বলেন, মুসলিমরা রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ। দেশের উন্নয়নে এবং শান্তি ও সংহতি রক্ষায় মুসলিম জনগোষ্ঠীর বিপুল অবদান অনস্বীকার্য। আমি আপনি সহ অন্য আধ্যাত্মিক নেতা ও মুসলিমদের কৃতজ্ঞতা জানাতে চাই। সকল মুসলিম রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ। রুশ ফেডারেশনের মানুষদের মাঝে আন্তধর্মীয় ঐক্য ধরে রাখার ক্ষেত্রে আপনি অসামান্য অবদান রেখে চলেছেন। আপাত এক নজরে এই দেশকে জটিল মনে হলেও যখনই আমরা কোনো বিপদে পড়ি তখনই আমরা একত্রিত হই আর শক্তিশালী হয়ে উঠি। এটাই আমাদের বৈচিত্র্যের শক্তি। এ সময় পুতিনের প্রতি সমর্থন জানিয়ে সাহস ও শক্তির প্রতীক হিসেবে তাকে মহামূল্যবান ঢাল ও তলোয়ার উপহার দেন গ্র্যান্ড মুফতি। রাশিয়ার আত্মরক্ষার প্রশ্নে ইউক্রেন যুদ্ধে ধর্মীয় নেতারা বরাবরই পুতিনের পাশে আছে এবং থাকবে বলেন তিনি। রাশিয়ার সেন্ট্রাল স্পিরিচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অব মুসলিমসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন গ্র্যান্ড মুফতি তালগাত তাজউদ্দিন। কেবল নিজ দেশের মুসলিম জনগোষ্ঠী নয়, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী মুসলিমদের অধিকারের প্রশ্নে সরব পুতিন। পশ্চিমা দেশগুলোতে ইসলাম বিদ্বেষ ভয়াবহ আকার ধারণ করলেও নিজ দেশে এর বিরুদ্ধে কঠোর অবস্থানে তিনি। নানা সময় পশ্চিমের বিভিন্ন দেশে কোরআন পোড়ানোর বিরুদ্ধেও ব্যাপক নিন্দা জানিয়েছেন এই বিশ্বনেতা। একই সাথে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার একজন জোরালো সমর্থকও তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধের ৩য় বর্ষপূর্তি ঘিরে পুতিন যখন গ্র্যান্ড মুফতির সাথে সাক্ষাৎ করছেন, সে সময় কিয়েভ সফর করেছেন পশ্চিমা নেতারা। সফরকালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। অনেকেই নতুন সহায়তার ঘোষণা দেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সহায়তা দিয়ে যাওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরুর আগে আবারও নতুন করে আল-আকসা মসজিদ নিয়ে ষড়যন্ত্রের পরিকল্পনা করছে ইসরায়েল। আল-আকসা মসজিদ ও এর আশেপাশের এলাকায় নতুন কিছু বিধিনিষেধ আরোপের চিন্তা ভাবনা করছে ইসরায়েল। এবার কি রয়েছে ইসরায়েলের নয়া ষড়যন্ত্রে? এবারও কি তারা ঠিক করে দিবে কতজন মুসলিম মসজিদে ঢুকতে পারবে? এবারও কি তারা তরুণদের প্রবেশে নিষেধাজ্ঞা দিবে? এরই মধ্যে এসব বিষয়ে পুলিশ, কারাগার কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর সাথে বৈঠক করেছে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়। কি সিদ্ধান্ত নিয়েছে বর্বর ইসরায়েল? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রমজান মাস শুরুর আগেই জেরুজালেমের আল-আকসা মসজিদ ও তার আশেপাশের এলাকায় নতুন কিছু বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে ইসরায়েল। মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। মসজিদে প্রবেশের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক মুসল্লিকেই অনুমতি দেওয়া হবে। এছাড়া তরুণদের প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা।
ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি এসব বিষয় নিয়ে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত, পুলিশ, কারাগার কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর সাথে আলোচনা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই বিধিনিষেধ অনুযায়ী মসজিদে শুধুমাত্র অল্প কয়েক হাজার মানুষ প্রবেশ করতে পারবেন, যদিও সাধারণত রমজান মাসের লোক সংখ্যা বেশি হয়ে থাকে। তাছাড়া নির্দিষ্ট কিছু বয়সের, যেমন 55 বছরের বেশি বয়সী পুরুষ, 50 বছরের বেশি বয়সী নারী ও 12 বছরের কম বয়সী শিশুদের প্রবেশে অনুমতি থাকবে। এছাড়া শুক্রবারের নামাজে 10,000 মানুষ অংশগ্রহণ করতে পারবেন, তবে প্রত্যেককে আগে থেকেই অনুমতি নিতে হবে। অন্যান্য সিদ্ধান্তের সাথে এগুলো আগামী কিছু দিনের মধ্যে অনুমোদন করা হবে। ধারণা করা হচ্ছে রমজান মাসের পরিস্থিতি গাজার পরিস্থিতির উপর নির্ভর করবে। যদি যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তবে পরিস্থিতি শান্ত থাকার সম্ভাবনা রয়েছে, অন্যথায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় বাহিনী প্রস্তুত রাখা হবে। মসজিদে প্রবেশ নিয়ে মুসলিমদের সাথে সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে থাকে, যদিও এই ধর্মীয় স্থানটি ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ। এর আগেও 2021 সালের রমজান মাসে মসজিদে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এ সময় মুসলিম ধর্মাবলম্বীদের উপর হামলা চালানো হয়। সে সময় শত শত লোক আহত হয়। এসব সহিংসতার কারণে পরবর্তীতে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়। এ সময় গাজা উপত্যকায় চলা 10 দিনের হামলায় 250 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। 2022 সালের রমজান মাসেও ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদে একাধিক অভিযান চালায় এবং মুসলিমদের জোরপূর্বক মসজিদ থেকে বের করে দেয়। এ সময় মসজিদটি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য খালি করা হয়, যারা ইহুদি ধর্মীয় উৎসব উদযাপন করতে চেয়েছিল। গত কয়েক বছরে এসব আক্রমণের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গাজা ইসরায়েলের যুদ্ধ আরম্ভ হওয়ার আগে 2023 সালের রমজান মাসে সেখানে আক্রমণ এবং গ্রেপ্তারের ঘটনা বেড়ে যায়। 2023 সালের 7 অক্টোবর থেকে জেরুজালেমের পবিত্র স্থানে মুসলিমদের প্রবেশের উপর আরও নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে মসজিদের ভেতরে খুব অল্প সংখ্যক মানুষই প্রবেশ করতে পারে। গত বছর ঈদুল আজহার দিনও আল-আকসা মসজিদের উঠানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিন শত শত মানুষ, বিশেষত তরুণ পুরুষরা পুরানো শহরের চেকপয়েন্টে পৌঁছানোর পথে বাধার সম্মুখীন হন। কিছু মানুষকে মারধর এবং ধাক্কা দেওয়া হয়। ইফাত জাহান, বাংলা ভিশন। এবার ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। সোমবার ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে উত্থাপিত 3টি প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে রাশিয়ার পক্ষ নেয় আমেরিকা। আর এ নিয়েই ইউরোপীয় মিত্রদের সঙ্গে তাদের বিভক্তি তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার পর এমন বিভাজন বাড়ছে। গত সপ্তাহে প্রাথমিক আলোচনা থেকে বাদ রাখায় ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা হতাশ হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ইউরোপ সমর্থিত ইউক্রেনীয় প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার পাশাপাশি রাশিয়ার পক্ষের হয়ে আরও ভোট দেয় ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরি সহ আরও 11টি দেশ। ইউক্রেনের মাটিতে রুশ আগ্রাসন বন্ধ এবং অবিলম্বে রাশিয়ার সেনাদের প্রত্যাহারের দাবিতে ওই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাষ্ট্র আরেকটি প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে। রাশিয়াকে আগ্রাসী উল্লেখ করে ফ্রান্সের নেতৃত্বে সংশোধনী প্রস্তাবটি আনা হয়েছিল। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের 3য় বার্ষিকীতে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত বৈঠকে দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ফুটে উঠলেও ইউক্রেন ইস্যুতে তীব্র মতপার্থক্য দেখা যায়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে ইউক্রেনের আত্মসমর্পণ করা উচিত হবে না, কিংবা গ্যারান্টি ছাড়া ইউক্রেনের যুদ্ধবিরতিতে যাওয়া উচিত নয়। সংবাদ সম্মেলনে ম্যাক্রো দাবি করেন, রুশ প্রেসিডেন্ট পুতিন শান্তি লঙ্ঘন করেছেন, তাই রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি চুক্তির ক্ষেত্রে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে আগ্রহ দেখান। বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে। এটি চূড়ান্ত হলে তিনি পুতিনের সাথে দেখা করতে মস্কো যেতে পারেন বলেও জানান। সময় যতই যাচ্ছে ততই কমে যাচ্ছে আটকা পড়া টানেল শ্রমিকদের বেঁচে ফেরার সম্ভাবনা। ভারতের তেলেঙ্গানা রাজ্যে টানেল ধসের প্রায় 4 দিন পার হয়ে গেলেও এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার তো দূরে থাক, তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করাই সম্ভব হয়নি। ফলে আটকে পড়া শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে মনে করছে কর্তৃপক্ষ। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। এ যেন বলিউডের কোন সার্ভাইভাল সিনেমার দৃশ্য।
টানেলে আটকা পড়ে আছেন ৮ জন কর্মী। তাদের উদ্ধার করতে হাজির হয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনীর কমান্ডো দলসহ সরকারি উদ্ধার কর্মীরা। চলছে বৈঠক, সাজানো হচ্ছে পরিকল্পনা। তবে সময় যতই যাচ্ছে ততই কমে যাচ্ছে আটকা পড়া কর্মীদের বেঁচে থাকার সম্ভাবনা। রোমহর্ষক এই ঘটনার সাক্ষী হচ্ছে ভারতের তেলেঙ্গানা রাজ্য। শনিবার সকালে রাজ্যের নাগারকুর্নুলের শ্রী সাইলাম বাঁধের পেছনের টানেলে একটি ছিদ্র মেরামত কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কাজের সময় টানেলে একটি ছোট ফুটো লক্ষ্য করেন কয়েকজন কর্মী। তবে সেটি আকারে ছোট হয় খুব বেশি গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যান তারা। আর সেখান থেকেই ঘটে বিপত্তি। ভেঙে পড়ে টানেলের বেশ কিছু অংশ। টানেলটি ভেঙে পড়ার পর অধিকাংশ কর্মী দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হলেও ৮ জন ভিতরে আটকা পড়ে যান। এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। টানেলের মুখ থেকে কমপক্ষে ১৩ কিলোমিটার দূরে এই ধসের ঘটনা ঘটেছে। উদ্ধারকারীরা তাদের ১০০ মিটার কাছাকাছি পৌঁছে গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন সুড়ঙ্গের ভেতরে কাদামাটির অনেক উঁচু স্তূপ জমে যাওয়ায় এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত বিশেষজ্ঞদের কেউই ঘন কাদামাটির প্রাচীর ভেদ করে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর কোনো উপায় বের করতে পারেননি। কাদার উচ্চতা বাড়তে বাড়তে ১১ ফুট হয়ে গেছে। ফলে ভিতরে কি হচ্ছে সেটিও সহজে দেখা যাচ্ছে না। মনিটর से हम लोग डिस्प्ले कर सकते हैं, ठीक है। আমরা মনিটরের সাহায্যে সবাইকে ভেতরের অবস্থা দেখাতে পারি। ক্যামেরা দিয়ে ভেতরে যা ঘটছে তা ট্র্যাক করতে পারি। আমরা উত্তরাখণ্ড অভিযানে একই কাজ করেছি, তাই আমাদের ডাকা হয়েছে। আমরা বর্তমানে পরিস্থিতি জানি না, আর ভবিষ্যতে কি হবে তাও জানি না। কর্মকর্তারা বলেছেন সম্পূর্ণ উদ্ধার কাজ শেষ করতে ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে। ফলে ভেতরে থাকা কর্মীদের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া শ্রমিকদের ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। চোখের সামনে তাদের আসন্ন মৃত্যু দেখে দিশেহারা হয়ে পড়েছেন আটকা পড়া কর্মীদের স্বজনেরা। শ্রীশৈলম থেকে দেবরকোন্ডা পর্যন্ত এই টানেলের দৈর্ঘ্য ৪৪ কিলোমিটার, যার ৩৫ কিলোমিটারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এটি নলগোন্ডা এবং খাম্মাম জেলার প্রায় ৪ লক্ষ একর জমিতে সেচের জন্য ৩০ টিএমসি ফুট পানি সংগ্রহ করতে পারবে। ভারতে বড় অবকাঠামো নির্মাণের স্থানে দুর্ঘটনা নতুন কিছু নয়। ২০২৩ সালে উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের একটি সুড়ঙ্গ সড়ক ধসে পড়ার ঘটনা ঘটে। পরে ১৭ দিনের ম্যারাথন অভিযানের মাধ্যমে সেখান থেকে ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫.১। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশের কয়েকটি এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশের রাজধানী ঢাকায়ও তা অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর এবং ভূপৃষ্ঠের ৯১ কিলোমিটার গভীরে। এছাড়া এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। কলকাতার কাছে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এখন পর্যন্ত এর ফলে কলকাতা ও ওড়িশার ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানা যায়নি। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।